প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। 5 ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করল ডিএসসি। অন্যদিকে গভর্নর পদত্যাগ না করলে বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুমকি বিনিয়োগকারীদের। তৃতীয় দফায় আলোচনায় বসেছে পাকিস্তান আফগানিস্তান। অন্যদিকে চট্টগ্রাম বন্দরে পাখির খাদ্যের আড়ালে পাকিস্তান থেকে আসা কন্টেইনারে মিলল 25 টন আমদানি নিষিদ্ধ পপি সিড। অ্যাটর্নি জেনারেল পদে থেকেও নির্বাচন করা যায়, সংবিধানে কোনো বাধা নেই বললেন আসাদুজ্জামান। আওয়ামী লীগ আমলে অর্থমন্ত্রীর পোল্ট্রি, এবার বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া। কানাডার ভিসা নিয়ে ভারতীয়দের জালিয়াতি বিপাকে বাংলাদেশও। অন্যদিকে 9 মাসে 80,000 ভিসা বাতিল করল ট্রাম্প। 8ই নভেম্বর থেকে 3 দফা দাবিতে আন্দোলনে নামছেন প্রাথমিকের শিক্ষকরা। অন্যদিকে 11ই নভেম্বর ঢাকায় 8 দলের মহাসমাবেশের ঘোষণা। মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম প্রতিরোধ অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন। অন্যদিকে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের 10 কর্মকর্তার বিরুদ্ধে মামলা। এআই এর চাহিদা মেটাতে মহাকাশে ডেটা সেন্টার বসাবে গুগল। ফিলিপাইনে কালমাইগির আঘাতে মৃত 140, নিখোঁজ 127। টেলিযোগাযোগ অধ্যাদেশের খসড়া, ইন্টারনেট সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ালে 5 বছর কারাদণ্ড ও 99 কোটি টাকা জরিমানা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। ঢাকা স্টক এক্সচেঞ্জ একীভূত প্রক্রিয়ায় থাকা 5 ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করেছে। বৃহস্পতিবার ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, এক্সিম, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করা হয়। ডিএসসি জানিয়েছে, ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ 2025 ধারা 15 অনুযায়ী 5ই নভেম্বর থেকে ব্যাংকগুলোকে অকার্যকর ঘোষণা করা হয়েছে। এদিকে বিনিয়োগকারীরা গভর্নর আহসান এইচ মনসুরের পদত্যাগ দাবি করেছেন। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজানুর রশিদ চৌধুরী বলেন, বিনিয়োগকারীরা দোষী নয়, অথচ এই মার্জারের কারণে শূন্য হাতে ফিরতে হচ্ছে। তারা 8ই নভেম্বরের মধ্যে পদত্যাগ না হলে 11 নভেম্বর বাংলাদেশ ব্যাংক ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন। গত মাসে সীমান্ত সংঘর্ষের পর উত্তেজনার প্রশমনের জন্য পাকিস্তান ও আফগান তালেবানের মধ্যে তৃতীয় দফার আলোচনা বৃহস্পতিবার ইস্তাম্বুলে শুরু হয়েছে। এটি পূর্ববর্তী 5 দিনের আলোচনার পর অনুষ্ঠিত হচ্ছে, যা অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তিতে শেষ হয়েছিল। দ্বিতীয় দফার আলোচনায় পাকিস্তান সীমান্ত সন্ত্রাসবাদ নিয়ে উদ্বেগ জানিয়েছিল, কিন্তু তালেবান প্রতিনিধি দলের অযৌক্তিক যুক্তি এবং অস্বীকৃতির কারণে আলোচনায় বাধা দেখা দেয়। মধ্যস্থতাকারীরা পাকিস্তানকে আরেক সুযোগ দেওয়ার পর চূড়ান্তভাবে যুদ্ধবিরতি চুক্তি হয়। অন্যদিকে পাকিস্তান থেকে আসা 32 টন পাখির খাদ্যের কন্টেইনার চট্টগ্রাম বন্দরে পৌঁছলেও কাস্টমস 25 টন নিষিদ্ধ পপি বীজ থাকার কারণে খালাস স্থগিত করেছে। কোরবানীগঞ্জে মেসার্স আদিব ট্রেডিং কোম্পানির চালানটি 9 অক্টোবর এসেছে, যার মধ্যে 7 টন সত্যিকারের পাখির খাদ্য ও বাকি 25 টন পপি বীজ ছিল। কন্টেইনারের ভেতরের অংশ পপি বীজে ভর্তি করা হলেও বাইরে পাখির খাদ্যের বস্তা সাজানো ছিল। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, পদে থেকেও নির্বাচনে অংশ নেওয়া যায়, সংবিধান এতে বাধা দেয় না। তিনি বুধবার পদত্যাগের ঘোষণা দিয়ে জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হয়ে ঝিনাইদহ 1 আসনে মনোনয়ন চাইবেন। বৃহস্পতিবার তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিল বিভাগে রাষ্ট্রপক্ষের শুনানি শেষে তিনি জানান, এখনও অ্যাটর্নি জেনারেল হিসেবে আছেন, তবে সময় আসলে পদত্যাগ করে ভোটে অংশ নেবেন। আওয়ামী লীগ আমলে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করা প্রয়াত শাহ এএসএম কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া আবারও দল পরিবর্তন করে বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি ত্রয়োদশ সংসদ নির্বাচনে হবিগঞ্জ 1 আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে পারেন। রেজা জানিয়েছেন, প্রাথমিক সদস্য ফরম পূরণ করেছেন এবং কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন।
এর আগে রেজা গণফোরাম ও গণ অধিকার পরিষদে রাজনীতি করেছেন। 2018 সালের নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে হবিগঞ্জ 1 থেকে ধানের শীষে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু পরাজিত হন। পরে গণ অধিকার পরিষদে আহ্বায়ক হন, কিন্তু নেতৃবিরোধের কারণে পদত্যাগ করে রাজনীতি থেকে সাময়িক বিরতি নেন। বর্তমানে তিনি গণ অধিকার পরিষদের পদও ছেড়েছেন। ভিসা জালিয়াতি বেড়ে যাওয়ায় কানাডার কেন্দ্রীয় সরকার বিদেশিদের গণহারে ভিসা বাতিলের বিশেষ ক্ষমতা চাচ্ছে, বিশেষত ভারতীয় ও বাংলাদেশি নাগরিকদের লক্ষ্য করে। দেশটির অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব বিভাগ ও কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি যৌথভাবে ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে। এদিকে যুক্তরাষ্ট্র অভিবাসন নীতি আরও কঠোর করেছে। ট্রাম্প প্রশাসন শেষ 9 মাসে 80,000 নন ইমিগ্রেন্টের বৈধ খণ্ডকালীন ভিসা নানা অপরাধ ও নিয়মভঙ্গের কারণে বাতিল করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন এবং নির্বাচনী প্রতিশ্রুতি মতো নির্বাহী আদেশে তা বাস্তবায়ন করেছেন। কাঙ্ক্ষিত গ্রেড বাস্তবায়নের নিশ্চয়তা না পাওয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আবারও আন্দোলনে নামছেন। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ গঠন করে তারা 8ই নভেম্বর থেকে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করবে। আন্দোলনে অংশ নিচ্ছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, সহকারী শিক্ষক সমিতি ও 10ম গ্রেড বাস্তবায়ন পরিষদ সহ অন্যান্য শিক্ষক সংগঠন। অন্যদিকে জাতীয় নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সহ 5 দাবিতে আন্দোলনরত 8 দল 11 নভেম্বর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার মৎস্য ভবন মোড়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান ও প্রেস ব্রিফিংয়ে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এ কর্মসূচি ঘোষণা করেন। উপদেষ্টা পরিষদ গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশ 2025 চূড়ান্ত অনুমোদন দিয়েছে, যাতে গুমের জন্য মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল আলম বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে জানান, নতুন অধ্যাদেশ জাতীয় লজিস্টিক নীতির অনুমোদনও দিয়েছে এবং জাতীয় মানবাধিকার কমিশনকে গুমের তদন্তের অনুমতি দেওয়া হয়েছে। তিনি জানান, এই আইনের ফলে আর কোনো সরকার গুমের রাজত্ব চালাতে পারবে না। অন্যদিকে জুলাই যোদ্ধা জাহাঙ্গীর আলমকে মারধর ও নির্যাতনের অভিযোগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের 10 কর্মকর্তার বিরুদ্ধে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিবুজ্জামানের আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত শাহবাগ থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মার্কিন সার্চ জায়ান্ট গুগল এআই চাহিদা মেটাতে মহাকাশের ডেটা সেন্টার বসানোর পরিকল্পনা করছে। 2027 সালের গোড়ার দিকে প্রথম পরীক্ষামূলক স্যাটেলাইট গুচ্ছ পৃথিবীর কক্ষপথে পাঠানো হবে। পরিকল্পনা অনুযায়ী প্রায় 80টি সৌরশক্তি চালিত স্যাটেলাইট কক্ষপথে বা পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 400 মাইল উঁচুতে বসানো হবে, যা শক্তিশালী প্রসেসরের মাধ্যমে এআই চাহিদা পূরণ করবে। গবেষণায় বলা হয়েছে, মহাকাশ উৎক্ষেপণের খরচ দ্রুত কমার কারণে 2030-এর দশকের মাঝামাঝি সময়ে মহাকাশ ভিত্তিক ডেটা সেন্টারের খরচ পৃথিবীর ডেটা সেন্টারের সমান হতে পারে। ফিলিপাইনের মধ্যাঞ্চলে ঘূর্ণিঝড় কালমাইগিতে মৃতের সংখ্যা 140 ছাড়িয়েছে। সেবু প্রদেশে নজিরবিহীন বন্যায় গাড়ি, ঝুপড়ি ও জাহাজের কন্টেইনার ভেসে গেছে। জাতীয় বেসামরিক প্রতিরক্ষা অফিস 114 জনের মৃত্যু নিশ্চিত করেছে। সেবু প্রাদেশিক কর্তৃপক্ষ নতুন করে 28 জনকে মৃত ঘোষণা করেছে এবং 127 জন নিখোঁজ। প্রায় 20 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, 5,60,000-এর বেশি বাস্তুচ্যুত এবং 4,50,000-কে জরুরি আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। দেশের প্রেসিডেন্ট ফার্দিনান্দো মার্কোস জুনিয়র বৃহস্পতিবার জরুরি অবস্থা ঘোষণা করেছেন। বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ 2025-এর খসড়া বলা হয়েছে, টেলিযোগাযোগ যন্ত্রপাতি বা বেতার প্ল্যাটফর্ম ব্যবহার করে ধর্মীয়, সাম্প্রদায়িক বা জাতিগত বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করলে সর্বাধিক 5 বছর কারাদণ্ড বা 99 কোটি টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। অধ্যাদেশের 66 ক ধারায় বলা হয়েছে, দেশের অখণ্ডতা, নিরাপত্তা, প্রতিরক্ষা, জনশৃঙ্খলা, সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করা, হ্যাকিং, সার্ভার বা নেটওয়ার্ক ব্যাহত করা, স্যাটেলাইট ও জরুরি যোগাযোগ, এয়ার ডিফেন্স, জিপিএস নেভিগেশন ব্যবস্থা বিঘ্নিত করা,
বাল্ক SMS বা কৃত্রিম বুদ্ধিমত্তা, কল প্রতারণা, পরিচয়গত উপাত্ত প্রতারণা বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ দূষণের মাধ্যমে জনস্বাস্থ্য ক্ষতি করা এসব কর্মকাণ্ড করলে অপরাধ ধরা হবে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mani Art. Men's, ladies, and kids wear. Art. Be smart.